আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খুবই স্পর্শকাতর একটি সংবাদ নিঃসন্দেহে আপনাদের চোখে, অনেকের চোখে এরই মধ্যে পড়েছে। সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের সময় যেসব পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে হত্যার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ৪২ জনের বিরুদ্ধে যে আবেদন করা হয়েছিল মামলার জন্য, সেটি আদালত খারিজ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই মামলাটি শুনানির আগেই খারিজ করে দিলেন? কেন মামলাটি গ্রহণ করা হলো না? তার মানে কি এখনও সেই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস সরকারের মতন এখনও বর্তমান সরকারের গ্রিন সিগন্যালে সব কিছু হচ্ছে? মামলা কেন গ্রহণ করা হলো না? জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই কারণে? পরিষ্কার করতে হবে তো। তার চেয়েও বড় কথা হচ্ছে, এই যে মামলাটির আবেদন খারিজ করে দেওয়া হলো, এর মধ্য দিয়ে কি এটি প্রমাণ হয় না আসলে ৫ আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে তার জন্য আসলে এই অভ্যুত্থানকারীরাই দায়ী? অহেতুক আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, আওয়ামী লীগের উপর সব ধরনের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। যদি এই প্রশ্ন করি, আমরা কি কোনো ভুল কিছু বলবো? ভুল কিছু বলা হবে? বরং এই হত্যাকাণ্ডগুলোর বিচারের আগেই প্রমাণিত হয় যে আসলে আওয়ামী লীগ এইসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, বা আওয়ামী লীগ সরকারের সময় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, সেটি প্রমাণ হয় না। কেন মামলা গ্রহণ করা হবে না? দুর্বলতা কোথায়? খুবই স্পষ্ট, আমরা জানি দুর্বলতাগুলো কোথায়। আবেদনটি করেছিলেন যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন। আসামি করা হয়েছে সেখানে কাদেরকে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তো করা হয়েছেই, সাথে বর্তমান সংসদ সদস্য, এনসিপির অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, আরিফ সোহেল সহ মোট ৪২ জনকে। এদের মধ্যে হাসিব আল ইসলাম, তিনি তো আত্মস্বীকৃত অপরাধী। তিনি নিজের মুখে স্বীকার করেছেন গণমাধ্যমের সামনে, টেলিভিশন টক শোতে, যে কিভাবে তারা বিটিভি ভবন কিংবা মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছিল, এবং আত্মস্বীকৃত খুনি পুলিশ হত্যাকারী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন গণমাধ্যমের সামনে, সেটিও আমরা জানি। কিন্তু এই যে মামলার আবেদনটি একেবারে খারিজ করে দেওয়া হলো, এটি একটি নতুন ডাইমেনশন। আমরা বলতেই পারি তার মানে সব কিছু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, যা কিছু ঘটেছে সব দায় চাপিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের উপরে। অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টকে ঘিরে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, বিভিন্ন দিনে বিভিন্ন সময় মোট ৪৪ জন পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করেছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা নিহত হয়েছেন। এই ৪৪ জন, আমরা জানি এর চেয়ে বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারপরে ধরে নিলাম সরকারের বক্তব্য অনুযায়ী ৪৪ জন, তার মধ্যে ১২ জনই নিহত হয়েছিলেন যাত্রাবাড়ি থানা এলাকায়। মামলার আবেদনের অভিযোগে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট বিকেল ৫:৩০টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানার সামনে অন্তত ৭ থেকে ৮টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করে হামলা ও ভাঙচুর করে যাত্রাবাড়ি থানা নিজেদের নিয়ন্ত্রণে নেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেন সহ ১২ জনকে কুপিয়ে হত্যা করা হয়। দিন, ক্ষণ, তারিখ, ঘটনাস্থল, ঘটনা বর্ণনা সব সুস্পষ্টভাবে রয়েছে। এবং পুলিশ সদস্য হত্যা কিংবা থানা লুট বা থানা পুড়িয়ে দেওয়া, এসবের আত্মস্বীকৃত খুনি
একজন আমরা দেখলাম যে রংপুরের একজন বৈষম্যবিরোধী ছাত্র নেতার স্বীকারোক্তি থানায় বসে, এগুলো তো কোনোটা মিথ্যা নয়। এবং পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে এর মধ্যে সরকারের দুজন মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রথমে আমরা শুনতে পেলাম নানানভাবে বিভিন্নভাবে খবর ছড়ালো যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে পুলিশ হত্যার বিচারও হবে, কেন হবে না। এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, অর্থাৎ পুলিশ হত্যার বিচার হবে। পরবর্তী তার কথা পরিপ্রেক্ষিতে আবার সালাউদ্দিন সাহেব বললেন যে আমি এমন কথা কোথায় বললাম। এবং এসব কথার পরিপ্রেক্ষিতে জামাত এবং এনসিপির পক্ষ থেকে তাদের যে অগ্নিমূর্তি ধারণ করার যে পরিস্থিতি সেটি আমরা দেখেছি। তারা কৈফিয়ত চাইছিল, জবাবদিহিতা চাইছিল, কেন পুলিশ হত্যার বিচার করা হবে। বাস্তবতা হচ্ছে কি ঘটেছে, আস্তে আস্তে সব কিছু স্পষ্ট হচ্ছে। আরও মজাদার স্টেটমেন্ট দিয়েছে একটি এনসিপির মুখপাত্র, এনসিপির আহ্বায়ক এবং বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলছেন মামলা কিংবা ভয় ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে, অর্থাৎ এনসিপির নেতৃত্বকে দমন করতে এই অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। গতানুগতিক বক্তব্য, খুব স্বাভাবিক কথা। তিনি বলছেন যে আমরা মনে করি এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদী বিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। তাদের বিরুদ্ধে কেউ ট্রু শব্দটি উচ্চারণ করলে সেটি হবে জুলাই চেতনার প্রতি আঘাত। তাদের বিরুদ্ধে কেউ সত্য কাহন উচ্চারণ করলে সেটি হবে জুলাই বিপ্লবের যে আদর্শ তার বিরোধিতা। আচ্ছা, এখানে বিপ্লব এলো থেকে সেই পুরনো প্রশ্ন আবারও করতে হয়, বিপ্লবের সংজ্ঞাটা আসলে কি? এটি তো স্রেফ ছিল একটি সরকার পতনে আন্দোলন, কোটা বিরোধী ফিরোধী, এগুলো তো সব পূর্ণ কথা, বাজে কথা। এগুলো ছিল সব উপলক্ষ, আন্দোলনের প্লট নির্মাণ করার একটি বিষয়। নতুন করে কিছু বলার নেই, যেগুলোর মাধ্যমে আমরা নিজেরাও, আমি নিজেও প্রতারণার শিকার হয়েছিলাম। বাস্তবতা এটি, স্বীকার করতে কোনো সমস্যা নেই। ঠিক সাধারণ মানুষকে প্রতারিত করে তারা রাজপথে নামিয়েছিল। এবং সেই আন্দোলন করতে গিয়ে যে পুলিশ সদস্যদের হত্যা করা হলো, শিশুদেরকে হত্যা করা হলো, নারকীয় তাণ্ডব ঘটানো হলো, তার কোনো বিচার হবে না? এটা তো হতে পারে না। এই জুলাই অভ্যুত্থানকারীরা যদি এতটাই বিপ্লবী হয়ে থাকে, এতটাই সত্যোচ্চারণকারী হয়ে থাকেন, তারা মামলা ফেস করুন, আদালতের মুখোমুখি দাঁড়ান, সমস্যা কি? এবং এই বিকল্প তো আরও আছে, যে দায়মুক্তি দেওয়া হয়েছে যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে। আচ্ছা, মামলা তো হতে পারে, মামলা হওয়ার ক্ষেত্রে এই দায়মুক্তি আইনকে উপলক্ষ করেই তো তারা সেফ সাইডে থাকতে পারে। যে আন্দোলন করতে গিয়ে এই পুলিশ সদস্যরা ক্রস ফায়ারের শিকার হয়েছে, আমরা কেউ করিনি, যদি এটি প্রমাণ করতে পারে তাহলে তাদের কিছু হবে না, এবং সেক্ষেত্রে দায়মুক্তি আইন রয়েছে। আর যদি ইচ্ছাকৃতভাবে কোনো সরকারকে বিপদগ্রস্ত করতে, কাউকে ব্ল্যাকমেল করতে এ ধরনের অপরাধ ঘটানো হয়, সেগুলো কেন দায়মুক্তির পর্যায়ে পড়বে? শেখ হাসিনা ভারতে রয়েছেন, তার বিরুদ্ধে কথিত রায়টাই হয়েছে, দিনরাত 24 ঘন্টা বলা হচ্ছে যে পারলে তিনি আদালত ফেস করুন, পারলে তিনি মামলা ফেস করুন, দেশে ফিরে আসুন। আপনারা করুন না, সমস্যা কি? আপনারা দেশেই আছেন এবং আপনাদের অনুকূলেই সব ধরনের পরিবেশ রয়েছে, আপনারা ফেস করুন, সমস্যা কি? এইভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে থেকে কতদিন কোনো অপরাধী বহাল তবিয়তে থাকতে পারে বা থাকতে পেরেছে কিনা কখনো, সেই প্রশ্ন অবশ্যই আমাদের। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।